আসসালামু আলাইকুম, চলে আসছে নতুন একজন খেলোয়াড়, নাম তার পোকো X7 5G। পোকোর ফোনগুলারে না সাজেস্ট করতেও ভয় লাগে ভাই, এই ধরনের আজকে এটারে ভালো বললাম, কালকে দেখমু মাদারবোর্ড ডেড ইস্যুতে পড়ছে, নাইলে ক্যামেরা নাই করে দিছে, অথবা প্রতি সফটওয়্যার আপডেটে ভোগান্তি বাড়ার রেকর্ড তো আছেই। যদিও বিগত 1-2 বছর ধরে পোকো ফোনগুলা এইসব ইস্যু থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, এটা অস্বীকার করার কিছু নাই। আর আমি আছি আশিকুর রহমান তুষার এডিসি থেকে পোকো X7 নিয়ে। পোকোর এক্স সিরিজের ফোনগুলো না কেমন জানি হয়ে গেছে, প্রায় একই স্পেক দিয়ে 19-20 করে প্রতি বছর লঞ্চ করে যাচ্ছে, আগের মতো জো স্পেক কম দামে পাচ্ছে না। তবুও এসেছে নতুন ফোন, দেখতে হবে তার কি হালচাল, অ্যান্ড এই কাজে এটিসি কে বারবার দরকার। অ্যান্ড এই ফোনটা ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে CMF Phone 1 অ্যান্ড রিয়েলমি নার্জো 70 টার্বো। ইন্ডিয়াতে এটার দাম 19,000 রুপির মতো দেখলাম ফ্লিপকার্টে, বাকি দুই কম্পিটিটরের দাম দেখলাম 18,000 রুপি। পোকো X7 নিয়ে ইন্ডিয়ার ইউটিউব স্পেসে তো বেশ সুনাম চলতেছে, মার্কেটেও শক্তভাবে চলার কথা, কারণ ইন্ডিয়ায় শাওমির খুঁটি বেশ দৃঢ় বিগত বছর দেড়েক ধরে অন্তত। কিন্তু বাংলাদেশে এই বান্দার দাম বিবেচনা করলে এটা স্পেশাল কিছু না, জাস্ট অ্যানাদার পোকো। অল্টারনেটিভদের সাথে ফেললে দাম অনুযায়ী এইটা নিতে খুব একটা মন চাবে না উপরে উপরে। শাওমির ফোনের এই অবস্থা দেখে অনেক পুরাতন শাওমিলা আবার খেপে গিয়ে বলতে পারে, ভাই এটা কেনার দরকার নাই, আপনি CMF Phone 1 বা নার্জো 70 টার্বো কিনেন, কিছু টাকা বাঁচায় ওই টাকাটা দান করে দেন, তাও ভালো। হ্যাঁ ভাই, ভালো আইডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি রোজার মাস চলতেছে, আপনি দান করলে 70 গুণ লাভ। অ্যান্ড আমাদের আসুন্না ফাউন্ডেশন তো আছেই। শুধু রোজায় সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার সেহরি বিতরণ কিংবা বন্যায় সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েই ক্ষান্ত হন না তারা। অসংখ্য মানুষকে কারিগরি শিক্ষা দিয়ে স্বাবলম্বী করতে কাজ করছে প্রতিনিয়ত আসুন্না ফাউন্ডেশন। এই একটা ফাউন্ডেশন যেখানে নিশ্চিন্তে ভরসা রাখা যায় আপনার ডোনেশনটার সর্বোচ্চ সদ্ব্যবহার হবে। জাস্ট আপনার বিকাশ অ্যাপে যান, ডোনেশন অপশন সিলেক্ট করে আসুন্না ফাউন্ডেশনের নাম সিলেক্ট করুন, নিজের নাম ও কত টাকা ডোনেট করতে চান সেটা লিখুন, ব্যাস, কোনো পরিশ্রম ছাড়া এবং সময় অপচয় ছাড়াই আপনার ডোনেশনটা পৌঁছে যাবে তাদের কাছে। এভাবে আপনার সাদাকা সহজভাবে সঠিক জায়গায় পৌঁছাইলো, অ্যান্ড আসুন্না ফাউন্ডেশনের যে পজিটিভ অ্যান্ড ইম্প্যাক্টফুল কাজগুলো এই সোসাইটিতে, সেগুলো তো আপনার একটা কন্ট্রিবিউশন রইল। আচ্ছা, এবার এক নজরে পোকো X7 এর ফিচার্স যা কম্পিটিশন থেকে ওকে আলাদা করছে সেগুলো দেখা যাক। প্রথমত IP66, 68, 69 রেটিং, এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ওরা বলতেছে, গ্লোবালের ক্ষেত্রে শুধু 68 পর্যন্ত আছে, কারণ গ্লোবালে ওই যে কি বললাম রেগুলেশন ইস্যু থাকে বেশি। যাই হোক, আপনি ফোনটাকে নিশ্চিন্তে 1.5 মিটার পানিতে চুবাইতে পারবেন, অ্যান্ড এটা কম্পিটিশন থেকে ওয়ে অ্যাহেড আছে এই জায়গাতে। এরপর ডিসপ্লেটা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেক্টেড, বাকিরা কিন্তু এখানে নরবরে দিয়ে রাখছে প্রোটেকশন। এরপরে 1.5K রেজুলেশনের কার্ভ ডিসপ্লে এটায়, অন্যরা কিন্তু রেজুলেশনও পিছিয়ে আছে, অ্যান্ড ফ্ল্যাট ডিসপ্লে দিছে। লাস্টলি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে এটাতে, অ্যান্ড প্রাইমারি ক্যামেরায় OIS আছে, বাকিরা কিন্তু এগুলো দিচ্ছে না। এবার আমি আউটলুক ইন্সপেকশনে আসি। পিছনে 3টা ক্যামেরা, অবস্থান মাঝখানে। আমাদের ইউনিটটা হলুদ অ্যান্ড ব্ল্যাক কালার, ভিগান লেদারের ফিনিশ, দেখতে বেশ সুন্দর। ক্যামেরা বাম্প অতিরিক্ত উঁচু না, টেবিলে ফোন রাখলে উঁচা হয়ে থাকে না অতটা। ফোনটা কিন্তু ভালোই স্লিম, মাত্র 8.4 মিলিমিটার থিকনেস, অ্যান্ড ওয়েটটাও ব্যালেন্সড। বোথ সাইড 3D কার্ভড, মাঝখানে প্লাস্টিক ফ্রেম, আর লেদারের কারণে হাতে ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। নকল লেদার হলেও লেদার হওয়াতে ফিঙ্গারপ্রিন্টস কিন্তু পড়তেছে না, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। দাম অনুযায়ী হাতে নিলে ফিলস অ্যাকচুয়ালি প্রিমিয়াম, অ্যান্ড আমাদের এই কালারটা কিন্তু রিয়েলমির যে নার্জো 70 টার্বো আছে ওইটার মতন লাগে, খালি কালোর জায়গায় হলুদ আর হলুদের জায়গায় কালো, অ্যান্ড ফ্ল্যাশটা বাম পাশে। এটা যদি ভালো না লাগে তাহলে আরো 2টা কালার আছে এই ফোনের, গ্রিন অ্যান্ড সিলভার, ওই 2টাই হচ্ছে পলিকার্বনের ব্যাকের। আমি বলবো ভাই ওগুলাই দেখেন, এইটার এই গোল্ডেন অ্যাকসেন্টটা আমার কাছে ভালো লাগে না, বা পিলারি টাইপ লাগতেছে। সো এইসব মিলে 29,000 টাকায় বর্তমানে সেল হচ্ছে পোকো X7 8/128G ভার্সন। মাত্র তো দেশে আসলো, দামটা কয়েকদিন পর অল্প কিছুটা কমবে। আর এটার যে কম্পিউটার যেগুলো আছে CMF অ্যান্ড নার্জো 70 টার্বো, ওগুলো হচ্ছে 24 and 26,000 টাকায় সেল হচ্ছে এই 8/128টা। অ্যান্ড লাকিলি আমাদের কাছে CMF Phone 1 অ্যান্ড নার্জো 70 টার্বো আগেই ছিল স্টুডিওতে, আমাদের 2জন মেম্বারই পার্মানেন্টলি ইউজ করে। আর পোকো X7টা বাদ ছিল, ওইটা আমরা আনলাম গ্যাজেট বদ্দা থেকে। যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে হচ্ছে আমাদের বন্ধুর দোকান গ্যাজেট বদ্দা। সব ফোনই তারা সেল করে, ইউজড ফোনও পাওয়া যায় বাছাই করাগুলো। আমি গ্যাজেট বদ্দার পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। চলেন এখন যাই ডিসপ্লেতে সেই আগের পোকো X6 এর মতো 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, বাট এবার কার্ভড ডিসপ্লে প্রিমিয়াম একটা লুক দেয়, বাট সমস্যা লাগে মিসটাচ নিয়ে। যদিও আমরা এই ফোনে মিসটাচ রিলেটেড কোনো প্রবলেম পাই না ইউজ করতে গিয়ে। ডিসপ্লে প্রোটেকশন থাকতেছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2, কম্পিটিটর থেকে কিন্তু এটা ভালোই আগায়া আছে, অলরেডি আগেই বলছি। ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 3000 নিটস, HBM এ ম্যাক্স 1200 নিটস পর্যন্ত যায়। বাস্তবে 3000 নিটস তো দূরের কথা, 1500 পর্যন্ত যায় কিনা আমার একটু সন্দেহ আছে। আমরা 3টা পাশাপাশি রেখে চেক করছি। এখানে ম্যানুয়াল স্লাইডার দিয়ে CMF ফোনের ডিসপ্লে
ডিসপ্লে সবচেয়ে বেশি ব্রাইট লাগলো। সেকেন্ডে থাকবে নার্জো 70 এন্ড দেন পোকো X7। স্পেক্স যাই হোক, ফোনটা আউটডোরে এনাফ ব্রাইট ছিল, দিনের আলোতে ঠিকঠাক দেখা যায়, ব্ল্যাক ক্রাশ বা হিউ জনিত কোনো ইস্যু পাই নাই। ডিসপ্লে অতিরিক্ত কার্ভ না, পাশ দিয়ে অল্প কার্ভ আর কি। স্পেক্স বলতে গেলে 12 বিট 1.5K রেজুলেশনের প্যানেল, এটা রিফ্রেশ রেট 120 হার্জ, ওয়াইড ভাইন L1 সাপোর্ট আছে এন্ড HDR10+ সাপোর্ট আছে, ডলবি ভিশন উপস্থিত, 5 হোল মোটামুটি সাইজের, বেশি বড় না বেশি ছোট না, ডুয়েল স্টেরিও স্পিকার আছে সেপারেটেড, সাউন্ড যথেষ্ট ভালো। মোটামুটি এই দামের একটা ফোনের ডিসপ্লেতে যতখানি দেয়া যায় সবকিছু দিয়ে রাখছে, কভার করে রাখছে, 10 on 10 স্কোর দেয়া যাচ্ছে। বাট ইউজার এক্সপিরিয়েন্স, হ্যাঁ হ্যাপটিক ফিডব্যাক ভালোই লাগলো মোটামুটি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের দিকে, অতিরিক্ত ফাস্ট বলা যায় না, মোটামুটি ভালোর কাতারে আছে। কিন্তু আনলক হওয়ার পরে অ্যাপসের অ্যানিমেশনের একটু ডিলে দেখতে পাইছি আমি মাল্টিপল টাইম, বিশেষ করে যখন ফোনের টেম্পারেচার বাইরে যায় অথবা চার্জ যদি 15%-এর নিচে যায় তখন একটু চপি চপি ফিল দেয়। প্রসেসর তো এটা ভালোই পাওয়ারফুল, তো স্কিল ইস্যু মনে হয়, মানে সফটওয়্যার ইস্যু আর কি অ্যাকচুয়ালি। এবার আমি যাচ্ছি গভীরে, অ্যান্ড গভীরে গেলে পাওয়া যাচ্ছে হচ্ছে প্রসেসর। আগের বার ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগন 7S Gen 2, এবার ওরা মিডিয়াটেকে চলে আসছে লাভ দিয়া, অ্যান্ড মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলট্রা চিপসেট ইউজ করছে। অ্যান্ড এর দুই যে বন্ধু, ওই যে CMF1 অ্যান্ড নার্জো 70 টার্বোর কথা বলতেছি, সেম চিপসেট এইটাতে, আর CMF এ ডায়মেনসিটি 7300 আলট্রা। আর ওই যে নার্জো 70 টার্বোতে একটু এনার্জি ভার্সন, এনার্জি নাম রাখছে আর কি, পরে ওই ধরেন 19-20 টাইপের বলতে পারেন, 19-20 কা ফার্ক হ্যাঁ, আসলেই ওইরকম থাবর দেয়া মিমটার মতো না, আসলেই 19-20 কা ফার্ক হ্যাঁ। আর ডায়মেনসিটি 7300 আলট্রা এই চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল অ্যান্ড গুড এনাফ চিপসেট। ডেইলি লাইফে ল্যাগ হ্যাংয়ের দেখা পাইনি এই ফোন থেকে, সবকিছু স্মুথই ছিল। র্যাম থাকছে LPDDR4X 8GB অথবা 12GB, আর স্টোরেজ থাকতেছে 128, 256, 512GB অপশন। স্টোরেজ টাইপ যেটাই নেন না কেন UFS 2.2। এখন 2025 সালে আইসা UFS 2.2 দেখলে আমার ভালো লাগে না, আমার শুনতেই ভালো লাগে না। এটা UFS 3.1 দেওয়া দরকার ছিল পোকোর ফোন, শাওমির ফোন হিসেবে। CMF ফোন 1-এও UFS 2.2, বাট নার্জো 70 টার্বোটা UFS 3.1 স্টোরেজ দিয়ে আসছে, সো ওইটা একটু আগে থাকার কথা। ডোন্ট ওয়ারি, আমরা স্পিড টেস্ট দিছি, স্কোরটা দেখেন। গেম হিসেবে আমরা খেলেছিলাম শুরুতে গেনশিন ইম্প্যাক্ট। হাই গ্রাফিক্সে ফ্রেম রেট থাকে 30-40-এর মতো, কিন্তু ল্যাগ করে। এরপর গ্রাফিক্স মিডিয়াম করে দেওয়ার পরে ফ্রেম রেট 45-47 এরকম পর্যন্ত থাকে। 30 মিনিট খেলে টেম্পারেচার সর্বোচ্চ উঠাইছিলাম 41.5 ডিগ্রি সেলসিয়াসে, আর চার্জ কনজিউম করছে 16%। পাবজিতে এটা ম্যাক্স 60 FPS সাপোর্ট করে। স্মুথ উইথ এক্সট্রিম গ্রাফিক্সে ফ্রেম রেট থাকে 55-60-এর মতো। এইখানেও স্টার্টারিং খেয়াল করেছি আমি। আধা ঘন্টার গেম প্লেতে চার্জ কনজিউম করছে 11% অ্যান্ড টেম্পারেচার ছিল অলমোস্ট 37 ডিগ্রি। সো ফোনটা হিট হচ্ছে মোটামুটি, বাট একদম এক্সেসিভ বলবো না। বড় একটা গ্রাফাইট প্যানেল দিয়ে রাখছে ওরা ভিতরে, শুনলাম হিট ডিসিপেশনের জন্য, বাট কতখানি কাজ করতেছে। আর গেমিং নিয়ে আমি আগাইতে চাইতেছি না, আমার কাছে ফিল হইতেছে ওই যে সফটওয়্যার অপটিমাইজেশন এখনো অনেকখানি বাকি, মাত্র লঞ্চ হইলো অ্যান্ড ওদেরও কিছু ঘাটতি আছে, কেন এগুলো টেস্ট মেস্ট না করে লঞ্চ করে দেয়। আর লঞ্চের কিছু দূর পরে যে কিছু জিনিস অ্যাড হয়, লাইক CMF ফোন 1-এর ক্ষেত্রে আমরা দেখছি শুরুতে কম ছিল, এরপর হচ্ছে সাপোর্ট বাড়াইছে। লাইক CMF ফোন 1 হচ্ছে সেম চিপসেট নিয়ে পাবজিতে 90 FPS সাপোর্ট করে, অ্যান্ড রিয়েলমি নার্জো 70 টার্বো যেটা, সেটা হচ্ছে পাবজিতে 90 FPS সাপোর্ট করে, ও 60 সাপোর্ট করে, বাট খুব সুন মেবি 90 FPS এর সাপোর্ট দিয়ে দিবে। তবে তার আগ পর্যন্ত এটা পিছায়ে আছে, এই বান্দা পিছায়ে আছে। আর অন্যদিকে আমি যদি একদম এক্সাক্ট স্কোর বের করতে যাই এদের পারফরমেন্স নিয়ে, গেমিং এর জন্য এই তিনটার মধ্যে কোনটা নিব, তাইলে ভাই খুবই সূক্ষ্মভাবে ওই যে গেমিং টেস্ট মেস্ট হ্যান লাগবো, ওটি আরেক প্যারা। আপনি সেই প্যারা থেকে আমাদেরও বাঁচাইতে পারেন, নিজেও বাঁচতে পারেন। গেমিং যদি আপনার লাগে এই বাজেট রেঞ্জে, একটুখানি বাজেট বাড়ান সামান্য, আপনি IQ Z9S Pro নেন অথবা Redmi Turbo 3 নেন, ওখানে স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট পাইতেছেন, ফার মোর পাওয়ারফুল। আপনিও খুশি, আমিও খুশি ভাই। এটা মূলত একটা ব্যালেন্সড ফোন যেটা পারফরমেন্স যথেষ্ট ভালো। আর এই সবগুলো ফোনই অ্যাভেলেবেল আছে গ্যাজেট বদলাতে, কিনতে গেলে মাথায় রাখেন। পারফরমেন্সের পরে যাই আমরা ব্যাটারিতে। এইখানে একটু খেয়াল করতে হবে, কারণ এইটা দুইটা ভ্যারিয়েন্ট, একটা ইন্ডিয়ান একটা গ্লোবাল। অ্যান্ড ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে ওরা 5500 mAh এর ব্যাটারি দিছে, অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েন্টে ওরা 5110 mAh এর ব্যাটারি দিছে, ইউরোপ অ্যান্ড রেগুলেশন মোস্ট প্রবাবলি। যাই হোক, আমাদের এটা ইন্ডিয়ান ইউনিট অ্যান্ড এটায় 5500 mAh এর ব্যাটারি আছে, অ্যান্ড বক্সে 45 ওয়াটের চার্জার দিছে। মোবাইল ডাটা দিয়ে আমরা 45 মিনিটের মতো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো চালাইছিলাম, যেটা মানুষ নর্মালি ইউজ করে। চার্জ ড্রপ করছে 16%। সো আমাদের অবজারভেশনে আপনি রেগুলার টু মিডিয়াম প্রেশার দিলে এটার উপরে মোটামুটি সর্বোচ্চ 8 ঘন্টার মতন এসওটি এটার থেকে বের করতে পারবেন। এটা আমাদের অবজারভেশনে যে রেজাল্টটা পাইছি। আর এটার যে বক্সে চার্জার দিছে সেটা দিয়ে 2% থেকে 100% পর্যন্ত চার্জ করছি, তখন 1 ঘন্টা 18 মিনিট লাগছে এক্স্যাক্টলি। আই থিঙ্ক ব্যাকআপের হিসাব যদি করি তাহলে কম্পিটিশনের তুলনায় অন্তত ঘন্টাখানেক বেশি দিতে পারে।
পোকো X7। আর বক্স থেকে বের করেই সফটওয়্যার হিসেবে থাকতেছে HyperOS 1.0.2 অন টপ অফ Android 14। Xiaomi দাবি করতেছে তারা 3 বছরের OS আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। ইউআইতে আমি অ্যাডেড দেখা পাইছি, যা পার্সোনালাইজ অ্যাডস এবং গেট অ্যাপস এই দুইটা নোটিফিকেশন অফ করে কমাইতে পারবেন, বাট পুরোপুরি বন্ধ না। টুকটাক ব্লোটর আছে যা আনইনস্টল করা যায়। অলওয়েজ অন ডিসপ্লেটা আছে, বাট 10 সেকেন্ড পর পর গায়েব হয়ে যায়। ভাই ক্যাডা নাম দিছে ওরে অলওয়েজ অন ডিসপ্লে, যদি হয় অলওয়েজ না থাকে, মাত্র 10 সেকেন্ড থাকে সর্বোচ্চ, বুঝি না আমি। এটাই আবার পোকো একটা ফিচার দিছে ওয়েট টাচ ডিসপ্লে 2.0, মানে স্ক্রিন ভেজা থাকলেও টাচ রেজিস্টার করবে, কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা কাজ করতেছিল। ইউআই সাবজেক্টিভ ব্যাপার অ্যাকচুয়ালি, কিন্তু এদের মধ্যে মানে পোকো রিয়েলমির ভিড়ে নাথিং ইউআইটা স্ট্যান্ড আউট করবে আমার মতে নিঃসন্দেহে, এর ক্লিন অ্যান্ড বাগ ফ্রি অ্যাড ফ্রি ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্সের জন্য। আপনারা যারা HyperOS আসার পর আবার Xiaomiতে বিশ্বাসী হয়ে গেছেন তারা নিতে পারেন, এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওই HyperOS এর মতোই পাবেন। আবার অধিকাংশ সচেতন Xiaomi ইউজাররা কি করে, Xiaomiর ফোন কিনে এরপর হচ্ছে অটো আপডেট অফ করে রাখে, আপডেট দেয় না, অ্যান্ড তারা মনে করে সেটাতে ডিজাস্টার কমে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কমে যায়। আবার অন্যদিকে সেসব মানুষ যারা কোনো আপডেট দেয় নাই, তাও Xiaomi ফোন হচ্ছে বিগড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডেড হয়ে গেছে, এমন রেকর্ড আছে। সো আমি ভয় লাগাইতাছি না, বাট এমন ব্যবসা আবার আগে হইতো, এখন অ্যাকচুয়ালি অনেকখানি ওরা রেট কমাইতে পারছে, ট্রু। এখন চোখের দিকে যাই, মানে ক্যামেরার দিকে তাকাই। পিছনে আসে 3খানা ক্যামেরা, সনি লাইটিয়া লাইট 600 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ ওআইএস, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। মেইন ক্যামেরা দিয়ে শুরু করি আমি। ডাইনামিক রেঞ্জ এই বাজেটে ঠিকঠাক আছে। মেইন ক্যামেরা কালার বুস্ট করে, কিছুটা স্যাচুরেটেড করে ফেলে, লাল বা কালারফুল অবজেক্ট থাকলে বুস্টেড ছবি আউটপুট দেয়, দেখতে ভালো লাগে, দৃষ্টিকটু লাগে না। যারা কালারফুল ছবি পছন্দ করে ওদের ভালো লাগবে। কন্ট্রাস্ট লেভেল নর্মালি ঠিক থাকে, বাট বেশি ব্রাইট ছবি থাকলে তখন ব্যালেন্সটা হারায় ফেলে। নাইট ফটোর কিছু স্যাম্পল দেখেন, ওআইএস থাকায় আসলে একটু হেল্প হয়। 20x পর্যন্ত জুম করা যায়, বাট তখন খুব একটা ডিটেলস থাকে না। পোর্ট্রেট ভালো আসে, সাবজেক্ট ডিটেক্ট করতে পারে, এজ রিকগনাইজ করতে পারে 85 to 90% মতো মেবি। পিছনে ব্লাড ঠিকঠাক থাকে, কিছু টাইম মিস যায়, স্বীকার করতে হবে। আলট্রাওয়াইডটা দুধ ভাত দেওয়ার জন্য দিছে আর কি, ডিটেলসের ঘাটতি আছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু ছবির টোন কিন্তু মেইন ক্যামেরার কাছাকাছি, এটা ভালো লাগছে। দুইটার আউটপুট দুই রকমের আছে না, কাছাকাছি আসে, বাট শার্পনেস অ্যান্ড ডিটেলসটা কম থাকে। এই প্রাইসে আলট্রাওয়াইড চাইলে এমনই মিলে আসলে, এই জন্য অধিকাংশ কোম্পানি এখন দেয়াই অফ করে দিছে। আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে আমি কিছু বলতে চাই না, প্লিজ বলায় না আমার দিয়া। ভিডিওতে থাকতেছে 4K 30 fps মেইন ক্যামেরা। রিয়ারের ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কথা বলতে গেলে ভাই কালার ডাইনামিক রেঞ্জ ঠিক আছে, বাট এইটা কি মাইক্রো জিটারিংয়ে পুরো ভিডিও কাঁপতেছে। এই দামে তো দূরে থাক, বাজেট ফোনেও এরকম ইস্যু দেখা যায় না, মেনে নেওয়ার মতো না। সো সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করা অতীব জরুরি। আমি আগেই বলছি সফটওয়্যার অপটিমাইজেশনের ইস্যু অনেকগুলো আছে এই ফোনে। ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, কোয়ালিটি বিলো অ্যাভারেজ লাগছে, ডিটেলস খুব বাজে অবস্থা বলা যায়। ওয়ার্ম কালারকে বুস্ট করে অলমোস্ট হোয়াইট করে ফেলেছে আমাদের টেস্টিংয়ে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ওভারব্লোয়িং এর ব্যাপারটা তো Xiaomiর আছেই। ফ্রন্ট দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps এ। স্টেবিলিটি তুলনামূলক অনেক কম, অ্যান্ড সাবজেক্টকে সাদা ফ্যাকাশে বানায় দেওয়ার টেন্ডেন্সি লক্ষণীয়। আমাদের এক্সপিরিয়েন্সে ক্যামেরার ক্ষেত্রে আপনি পোকো X7 বলেন, CMF বলেন, তারপরে নার্জো 70 টার্বো বলেন, কোনোটাই ক্যামেরা সেন্ট্রিক ফোন না। সবগুলো ব্যালেন্সড ফোন, অ্যান্ড ক্যামেরার দিকে মোটামুটি ওদের কমতি আছে, কারণ পারফরমেন্সে ওরা তুলনামূলক প্রাইস অনুযায়ী একটু বেটার দিয়ে ফেলছিল সেই কারণে। বাট আই থিঙ্ক এই তিনটার মধ্যে মেইন ক্যামেরার ক্ষেত্রে, প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে CMFটা সবচেয়ে ভালো হওয়ার কথা, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওই যে তখন আবার একটা কম্পেয়ার লাগবে, তিনটার পাশাপাশি টেস্টিং লাগবে। এবার আমি চলে যাই কানেক্টিভিটিতে। লোকেশন ঠিকঠাক দেখায় এটা, ইন্ডিয়ান ভার্সনে এইসব ইস্যু নাই। ওই যেটা চাইনিজগুলো আপনারা ইউজুয়ালি যেটা দেখেন। কল কোয়ালিটি ঠিকঠাক আছে, সেকেন্ডারি মাইকের উপস্থিতি বোঝা যায় ফোন কলে কথা বললে, অ্যান্ড অলসো বিল্ট ইন কল রেকর্ডিং আছে, অর্থাৎ চুপিসারে অপর প্রান্তের কথার প্রমাণ রেখে দিতে পারবেন। এটার যে প্রক্সিমিটি সেন্সরটা সেটা মোস্ট প্রবাবলি হার্ডওয়্যার বেসড না, সফটওয়্যার বেসড। এই কারণে মাঝে মধ্যেই মিস করে জিনিসটা, এই কান থেকে সরাইলেও কালো হয়ে থাকে বা কানে লাগাইলেও হইতে থাকে না। Wi-Fi 6 সাপোর্টেড ফোন এইটা। প্লে স্টোর থেকে ডাউনলোড স্পিড ঠিকঠাক আছে, নর্মালি যেমন থাকে আমরা টেস্ট করে দেখছি। জিক্যাম এর জন্য লেভেল 3 সার্টিফিকেশন আছে ক্যামেরা 2 API-তে। আচ্ছা, শেষে চলে আসছি। অ্যান্ড এই ফোনটা কি নেওয়া যাবে এই কথা যদি বলেন, তাহলে ইন জেনারেল চিন্তা করলে দিস ইজ দ্য পোকো X7। এটা একটা ব্যালেন্সড ফোন, নাথিং স্পেশাল। আপনি CMF ফোন 1-এর কথা বলেন অথবা নার্জো 70 টার্বোর কথা বলেন, এগুলো ঘুরে ফিরে সবগুলো একই রকম জিনিসই অফার করতেছে, ব্যালেন্স প্যাকেজ অফার করতেছে। মেইনলি ইউআই অ্যান্ড ক্যামেরা, এই দুইটা জায়গা ছাড়া কোনো মেজর ডিফারেন্স আপনি এই তিনটা ফোনের মধ্যে ওইভাবে খুঁজে পাবেন না। অ্যান্ড আপনি চাইলে CMF-ও যেতে পারেন, নার্জো 70 টার্বোতেও যেতে পারেন, পোকোতেও যেতে পারেন, আপনার ইচ্ছা ভাই, তিনজনই ভালো ছেলে। আবার যদি আরেকটু স্ট্রেট কাট বলতে যাই, তাহলে এই কম্পিটিশনের বাজারে Xiaomi লাভার ছাড়া অন্য কাউকে খুব একটা সাজেস্ট করার মতো এটার কারণ দেখতেছি না।
অন্যদিকে ফেলে দেওয়ার মতন কিছু না। সো ভেরি মাচ কনফিউজিং একটা পয়েন্ট। সো আমি একদম স্ট্রেট কাট বলে শেষ করি, সেটা হচ্ছে ভাই আপনার যদি এটার দিকে টানে আপনি যান, আমি সব ডাটা দিয়ে দিছি, আর না টানলে অন্যদিকে যান ভাই, শেষ। পোকো বলেন বা শাওমি, ওরা কিন্তু ইদানিং যে ইন্টারনাল ম্যাটেরিয়াল যেগুলা, সেগুলোর ইমপ্রুভমেন্টের দিকে, হাই কোয়ালিটি দেওয়ার দিকে অনেক বেশি ঝুঁকতেছে। এই ইন্টারনাল কম্পোনেন্টগুলো লো কোয়ালিটি দেওয়ার কারণে এই যে পোকো বা শাওমির ফোনগুলো আগে ডেড ইস্যু, ক্যামেরা ডেড, মাদারবোর্ড ডেড, এগুলো হইতো। এখন কিন্তু ওরা মাদারবোর্ড অনেক মোটা শক্ত করে মানে মানে ইমপ্রুভ করতেছে আর কি। এটা ওরা নিয়মিত বলতেছে, ওদের ওয়েবসাইটেও থাকতেছে, গ্লোবাল ভার্সনে খুব ভালোভাবে ফলো করতেছে। সো বেশি স্পেক, সেরা প্রাইসিং, ওইরকম শাওমি ফোন ইদানিং কম দেখবেন, এখন থেকে মোটামুটি শুরু, অ্যান্ড আরও আগে থেকে চলতেছে, স্পেশালি যেই মডেলটা গ্লোবাল ভার্সন হবে সেটার। এনাফ ইনফো দিয়ে ফেলছি পোকো X7 এর ব্যাপারে, একটা ছোটোখাটো কম্প্যারিজনও হয়ে গেছে ভিডিওর মাঝখানে, অ্যান্ড আপনার পালা এখন মন্তব্যটা দেওয়ার কমেন্ট বক্সে। আজকে আল্লাহ হাফেজ, টাটা।